চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্ব আরও একবার ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। এইবারের দেখাটা অবশ্য একটু আলাদা। রাউন্ড অফ 16-এ ওঠার লড়াইয়ে কোন দল বাদ পড়বে আর কোন দল উঠে যাবে সেই সমাধান মিলবে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে অফের ড্র হয়ে গেছে এবং সেখান থেকে আমরা 8টা ম্যাচ পেয়ে গেছি। কে কার প্রতিপক্ষ হবে সেসব নিয়ে চলুন কথা বলি। অবশ্যই আমরা রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি নিয়েই অনেক বেশি কথা বলতে চাই। তবে শুরুটা কি আমরা ব্রেজ ভার্সেস পিএসজির ম্যাচ দিয়ে করতে চাই? না, আমরা এতখানি নিরস নই। আপনি জানেন কোন ম্যাচ নিয়ে কথা বলা দরকার এবং আমরাও জানি এই ম্যাচটার দিকেই সবার নজর থাকবে। এক পাশে পেপ গুয়ার্দিওলা, অন্য পাশে কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে এই ফিক্সচারটা যেন একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এই ম্যাচআপটা দারুণ সব গল্পেরও জন্ম দিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। গেল 3বার আপনি চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলকে মোকাবেলা করতে দেখেছেন এবং তার সবশেষটায় রিয়াল মাদ্রিদ টাই ব্রেকার নাটক জমিয়ে পরে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। তারও আগের বার ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়েছিল। তারও আগের বছর যদি আপনি যান, সেইবারও এই দুই কোচের একে অন্যের মুখোমুখি দেখা হয়েছিল। সেই দেখাতেও কার্লো আনচেলত্তি জিতে নিয়েছিলেন ম্যাচ এবং আলটিমেটলি আপনি খেয়াল করে দেখেন তাহলে এই 3টা লড়াইয়ে যে দলটা শেষ পর্যন্ত জিতেছে তারাই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা শেষ পর্যন্ত ঘরে তুলেছে। এইবারের ঘটনা কি এইরকম কিছু ঘটবে? রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি কোনো একটা দল কি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিতবে সে কথা এখনই বলা যাচ্ছে না, কারণ এইবার দুই দলের দেখা হচ্ছে প্লে অফে, নট ইভেন রাউন্ড অফ 16। এরপরে আপনি রাউন্ড অফ 16-এ উঠবেন, তারপরে আপনি খেলবেন কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল। তার মানে যা দাঁড়াচ্ছে দিল্লি বহু দূর অন্তত পক্ষে এই দুই দলের জন্য। কার্লো আনচেলত্তি অথবা পেপ গুয়ার্দিওলা কেউই আসলে চান নাই যে এত তাড়াতাড়ি এই দুই দলের দেখা হয়ে যাক চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনাই ঘটেছে। রিয়াল মাদ্রিদ এবারের চ্যাম্পিয়ন্স লিগে যে জায়গায় শেষ করেছিল, ম্যানচেস্টার সিটি যেখানে শেষ করেছিল, এরপরে আমরা জানতাম যে পয়েন্ট টেবিলের অবস্থার কারণে ম্যানচেস্টার সিটিকে হয় বায়ার্ন মিউনিখ নইলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে। শেষ পর্যন্ত তারা পেয়েছে রিয়াল মাদ্রিদকে। এই ম্যাচটা নিয়ে চলুন আমরা দুটো কথা বলি। ম্যানচেস্টার সিটি যখন খেলতে যাবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তার আগে পরে ম্যানচেস্টার সিটির খুব কঠিন সব ম্যাচ রয়েছে। এই ফেব্রুয়ারি মাসে একেবারে অগ্নি পরীক্ষা দিতে হবে পেপ গুয়ার্দিওলার দলকে এবং যেটা শুরু হচ্ছে ঠিক এই সপ্তাহ থেকেই, মানে এই সপ্তাহ তো শেষ, শুক্রবার, এই রবিবার থেকে তাদের প্রথম ম্যাচ আর্সেনাল, তাদের প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ, সেটা আবার আওয়ে ম্যাচ। এরপরের ম্যাচ তাদের এফএ কাপে, সেটা তুলনামূলকভাবে অনেকটুকু সহজ হিসেবে আপনি ধরতে পারেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ খেলার পরে অর্থাৎ ফার্স্ট লেগের পরে তাদেরকে খেলতে হবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ এবং তারপরে গিয়ে পরের সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের আওয়ে ম্যাচ ম্যানচেস্টার সিটির এবং এরপরে লিভারপুল, তারপরে টটেনহ্যাম। অর্থাৎ বুঝতেই পারছেন যে ফেব্রুয়ারি মাসে ম্যানচেস্টার সিটি এবং পেপ গুয়ার্দিওলার ওপর দিয়ে কতখানি ঝড়ঝাপটা বয়ে যাবে। তাই বলে ভাববেন না যে রিয়াল মাদ্রিদের জন্য কাজটা খুব সহজ। রিয়াল মাদ্রিদ এই যে ম্যানচেস্টার সিটির মোকাবেলা যখন করবে ফার্স্ট লেগ তো হবে ম্যানচেস্টার সিটির মাঠে, তার আগে তাদের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বির ম্যাচ লা লিগায় এবং যেটা হয়ে যেতে পারে আলটিমেটলি লা লিগার ডিসাইডার, কারণ এই মুহূর্তে 1 নম্বর দল রিয়াল মাদ্রিদ, 2 নম্বর দল আতলেতিকো মাদ্রিদ। এই যে ফিক্সচারের কনজেশন এবং একই সঙ্গে 8-60 ম্যাচ, একটার পর একটা বিগ ম্যাচ তাদেরকে খেলতে হবে, এটার একটা প্রভাব আপনি এই ফিক্সচারে দেখতে পারেন। আর চ্যাম্পিয়ন্স লিগের এবারের যেহেতু ফরম্যাট পাল্টে গেছে, তাই এই নকআউট পর্বের প্লে অফ আপনাকে খেলতে হবে পরের সপ্তাহে, মানে এক সপ্তাহে আপনি এক মঙ্গলবার খেলবেন, পরের বার আবার বুধবারে গিয়ে খেলতে হবে। বিশ্রামের কোনো রকম কোনো সুযোগ নাই। যদিও ম্যানচেস্টার সিটি তাদের দলটাকে আরেকটু শক্তপোক্ত করার সুযোগ এই নকআউট পর্বে পেয়ে যাচ্ছে, যেহেতু তারা দুজন নতুন ফুটবলার দলে ভিড়িয়েছে যাদেরকে তারা রেজিস্ট্রেশন করাতে পারবে এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওমার মারমুশ অথবা আব্দুল কাদির খুসানভ দুজনেই খেলতে পারবেন। অর্থাৎ যা দাঁড়াচ্ছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা চাইলে আরও কিছু কৌশল এর মধ্যে রপ্ত করে নিতে পারেন। তবে তার দলের মূল ফুটবলার যারা রুবেন দিয়াস বা এই ধরনের যারা রয়েছেন, তারা আসলে রিয়াল মাদ্রিদের আগে ফিট হয়ে ওঠার কথা নয় ওই ফিক্সচারের আগে। তার মানে ম্যানচেস্টার সিটির যে ঝামেলা পুরনো সেটা কম বেশি থেকেই গেল। আর রিয়াল মাদ্রিদের কথায় আপনি আসেন, রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। তাদের আসলে খুব বেশি দুশ্চিন্তা করার তেমন কিছু নাই। তাদের রাইট ব্যাকের ওই ঝামেলাটা আগের মতোই আছে, কিন্তু তাদের ফ্রন্ট লাইন যদি আপনি দেখেন, এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগো অথবা আপনি জুড বেলিংহামের নাম নিতে পারেন, এই সবাই এখন দারুণ ফর্মেও আছেন।
এবং ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে তাদের ডিফেন্স লাইন। সেই ডিফেন্স লাইনে তারা প্রতি ম্যাচে গোল হজম করছে এবং কখনো যদি তারা এগিয়ে যায় তারপরও তাদেরকে ওই ম্যাচে কন্ট্রোল নিতে আরও অনেক বেশি কাঠখড় পোড়াতে হচ্ছে। এর কোনো কিছুই ম্যানচেস্টার সিটি অথবা পেপ গার্দিওলাকে একদমই সাহায্য করছে না। এই ম্যাচের আগে অর্থাৎ এই ড্রয়ের আগে কার্লো আনচেলোত্তি আমাদেরকে জানিয়েছিলেন তারা ম্যানচেস্টার সিটিকে মোকাবেলা করতে চান না। আবার পেপ গার্দিওলা বলছিলেন যে তাদের দলের এমনই অবস্থা, যেভাবে তারা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে তাতে তাদের এই নকআউট পর্বে গিয়ে রিয়াল মাদ্রিদের মতো শক্ত দলের মুখোমুখি হওয়ার কথা, কারণ তারা তো আসলে লিগ ফেজে একদমই ভালো করে নাই। তো অনেক রকম সমীকরণের ভেতরে আছে এবং এই জায়গায় নতুন করে এই ম্যাচ যখন হবে তখন কিছু ব্যাপার উস্কে যাবে। যেমন এক পাশে যখন আপনি এর্লিং হল্যান্ডকে দেখবেন, অন্য পাশে অ্যান্টোনিও রুডিগার। গেল কয়েক মৌসুম ধরে আপনি যেহেতু নিয়মিত এই ফিক্সারে এই দুই দলের মুখোমুখি হওয়া দেখছেন, আপনি জানেন যে এই দুজনের ভেতরে একটা পার্সোনাল ব্যাটেলও চলে। একটা ব্যাটেল নতুন করে এবার সৃষ্টি হবে। এক পাশে ভিনিসিয়াস জুনিয়র যিনি ব্যালন ডি অর পান নাই, অন্য পাশে রদ্রিগো যিনি ফিফা দ্য বেস্ট উইনার হন নাই। বেস্ট জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং ব্যালন ডি অর জিতেছেন রদ্রিগো। তো এই দুজনের ভেতরে যে একটা বড় ঘটনা ঘটে গেছে গত অক্টোবর মাসে ব্যালন ডি অর পুরস্কার দেওয়ার সময়, রিয়াল মাদ্রিদ সেই অংশগ্রহণই করে নাই সেই অনুষ্ঠানে। এই সব কিছুর প্রভাব ছিটে ফোটা আসলে থাকতে পারে এই ফিক্সচারটাতে। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ব্লকবাস্টার হিট। এই মুহূর্তে কাকে এগিয়ে রাখবেন? সম্ভবত সেই দলটার নাম কিছুটা হলেও রিয়াল মাদ্রিদ, অন্তত পক্ষে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ হওয়ার কথা ম্যাচের প্রেডিকশনের কথা যদি আপনি হিসাব করেন। এই ফিক্সচারের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা না বললেই না, সেটা হচ্ছে সেকেন্ড লেগটা সান্তিয়াগো বের্নাবিউতে। গেল কয়েক বছর ধরে আমরা দেখেছি যে সেকেন্ড লেগটা চ্যাম্পিয়ন্স লিগে যেখানে হয় সেটা অনেক সময় অনেক ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে দাঁড় করানো যায়। যদিও গেলবারের গল্পটা আলাদা ছিল, টাই ব্রেকারে যখন ম্যানচেস্টার সিটিকে বাদ করে দিল রিয়াল মাদ্রিদ, সেই ম্যাচটা ছিল ইতিহাদ স্টেডিয়ামে। তবে এইবার যেহেতু সান্তিয়াগো বার্নাবিউতে হচ্ছে, কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ সুবিধাজনক জায়গায় ছিল। রিয়াল মাদ্রিদ 11 বা 12 নম্বর দল আর ম্যানচেস্টার সিটি 21 বা 22 নম্বর দল। পেছনে থাকা দলটা সেকেন্ড লেগ খেলবে প্রতিপক্ষের মাঠে। সেই হিসেব অনুযায়ী বা সূত্র অনুযায়ী ম্যানচেস্টার সিটির প্রথম লেগটা ঘরের মাঠে। অর্থাৎ ম্যান সিটি ভাবতে পারে তাদের যা করার তার অনেক কিছুই তাদেরকে ফার্স্ট লেগের ভেতরে করে সারতে হতে পারে। ম্যানচেস্টার সিটিকে একদমই হেলাফেলা করার কোনো সুযোগ নাই, কারণ তাদের আসলে এই সিজন থেকে পাওয়ার তেমন কিছু নাই। প্রিমিয়ার লিগের টপ 4-এ থাকাটা তাদের প্রাথমিক লক্ষ্য এবং একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ যদি তারা জিততে পারে, তবে যে অবস্থায় তারা আছে তাতে কোনোভাবেই আপনার মনে হওয়ার কথা নয় যে ম্যানচেস্টার সিটি এবারে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ফেভারিট। আর রিয়াল মাদ্রিদ যারা মৌসুমটা একটু ঢিমে তালে শুরু করেছিল, যেমনটা তারা প্রায় সময়ই করে, সময়ের প্রয়োজনে যখন দরকার হয়েছে তখন ঠিক কার্লো আনচেলোত্তির দল জ্বলে উঠেছে এবং এই কারণে রিয়াল মাদ্রিদকে আপনার এই ম্যাচে ফেভারিট ধরতে হবে। ও ভালো কথা, আরও একটা জিনিস ভুলে গেলাম, আরও একটা ব্যাটেল আপনি দেখবেন না। ভিনিসিয়াস জুনিয়রের নাম যখন নিলাম, তার সঙ্গে আপনি কাইল ওয়াকারের যে ব্যাটেলটা এতদিন ধরে দেখে এসেছেন সেটা আপনি আর এবার দেখতে পাচ্ছেন না, কারণ কাইল ওয়াকার এখন এসি মিলানে চলে গেছেন। তো এসি মিলানকে নিয়েও আমরা কথা বলবো। আমরা এই পাশটা সরিয়ে রেখে চলুন আমরা অন্যান্য ম্যাচ নিয়ে কথা বলি। কি দিয়ে শুরু করা যায়? ব্রেস ভার্সেস পিএসজি, চলুন আমরা এটা দিয়ে শুরু করি। এই মৌসুমে এখনো পর্যন্ত পিএসজি আর ব্রেস একবারই তাদের দেখা হয়েছে। সেই ম্যাচটায় 3-1 গোলে পিএসজি জিতে নিয়েছে এবং পিএসজি আসলে সেই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল, পরে গিয়ে 3 গোল দিয়ে তারা সেই ম্যাচটা জিতে নিয়েছে। আজ যখন শুক্রবারে ড্র হলো, তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে এই শনিবারে লিগ আতে ব্রেস এবং পিএসজির ম্যাচ আছে। অর্থাৎ আপনি আসলে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হওয়ার পরে যখন ফেব্রুয়ারি মাসে এই দুই দল মুখোমুখি হবে, ফেব্রুয়ারি মাসটা শুরুই হচ্ছে লিগ আতে এই দুই দলের ম্যাচ দিয়ে। তার মানে আপনি একটা ড্রেস রিহার্সাল দেখতে পারবেন এই ম্যাচটায়। পিএসজি দারুণ করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ অংশটা এসে, আর ব্রেস এবারের সারপ্রাইজ প্যাকেজ তো বটেই। কোনো সন্দেহ নাই যে এই ম্যাচে বা এই ফিক্সচারে বা এই টাইয়ে ফেভারিট দলটার নাম আমার বায়ে থাকা পিএসজি। চলেন পরের ম্যাচ নিয়ে কি আছে। পরের ম্যাচ হচ্ছে ক্লাব ব্রুজ ভার্সেস আতালান্তা। আতালান্তা এইবার চ্যাম্পিয়ন্স লিগের যে টপ 8-এ শেষ করতে পারে নাই, এটাই বরং তাদের জন্য আশাহত হওয়ার যথেষ্ট কারণ দেখিয়েছে, অথবা তারা হতাশ আসলে হতে পারে। তবে ক্লাব ব্রুজের রেকর্ড আসলে খুব একটা ভালো নয়। শেষ দিনে তারা ম্যানচেস্টার সিটির কাছে হেরেও টপ 24-এ জায়গা করে নিয়েছে।
কিন্তু যে রেকর্ডটা তাদের পক্ষে একদমই নাই সেটা হচ্ছে ক্লাব ব্রুজ গত 15 ম্যাচে ইতালিয়ান প্রতিপক্ষের এগেইনস্টে কোনো জয়ের দেখা পায় নাই। অর্থাৎ তার মানে এই অতীত রেকর্ডকে আপনি যদি একটু আমলে নেন তাহলে এই ম্যাচের ফেভারিট দলটার নাম আতালান্তা। এবং এই জায়গায় আরও একবার মনে করিয়ে দেওয়া দরকার যে কী কারণে বা কোন কারণে কিছু কিছু ম্যাচে কোনো কোনো দলকে এগিয়ে রাখতে হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে এই টাইয়ের শেষ ম্যাচটা অর্থাৎ সেকেন্ড লেগ যেটা মূলত ডিসাইডার সেটা হবে আতালান্তার ঘরের মাঠে। তো ঘরের মাঠে থাকা দল তো একটু অ্যাডভান্টেজ পাই। এর পরের ফিক্সচার আছে আমাদের ইউভেন্টাস ভার্সেস পিএসভি আইনধোভেন। আমরা ভেবেছিলাম যে ইউভেন্টাস ভার্সেস এসি মিলান পড়তে পারে, যদিও ওই জায়গায় পেয়ারিংটা এমন হয়েছে যে একটা ডাচ টিম ভার্সেস আরেকটা ইতালিয়ান টিম। এই জায়গায় ইউভেন্টাস হয়তো ফেভারিট। ইউভেন্টাসের সময় অবশ্য একদম ভালো যাচ্ছে না, চ্যাম্পিয়ন্স লিগে তারা শেষ ম্যাচটাতেও জিততে পারে নাই। কোনো রকমে তারা শেষ পর্যন্ত আসলে টপ 24-এ জায়গা পেয়েছে, যদিও অবস্থান তাদের একটু ওপরের দিকে ছিল। পিএসভি আইনধোভেন আর ইউভেন্টাসের ম্যাচে কাউকে খুব এগিয়ে রাখা একদমই সহজ নয়, অন্ততপক্ষে আজকের দিনের বিচারে। পিএসভি একদমই মন্দ করে নাই, তারা শেষ দিনে গিয়ে লিভারপুলকে হারিয়ে দিয়েছে। বোঝাই যাচ্ছে তাদের সক্ষমতা আসলে আছে এই চাইটা জিতে নেওয়ার। পরেরটা যদি যাই আমরা, এএস মোনাকো ভার্সেস বেনফিকা, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ। যে ম্যাচে আপনি বেনফিকার কথা যদি হিসাব করেন, বেনফিকার বার্সার এগেইনস্টের পারফরমেন্সটাকে আমরা একটু সামনে রাখতে চাই। ওই ম্যাচটা তাদের তো হয়তো হারার কথা ছিল না, বরং তারা খুবই ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছিল। অন্যদিকে মোনাকোর কথাও যদি আপনি ভাবেন, এই মোনাকো বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে, পরে যদিও তারা পথ হারিয়েছে, বেনফিকাও ওই ম্যাচে পথ হারিয়েছিল, কিন্তু বেনফিকা শেষ ম্যাচে আবার ইউভেন্টাসকে হারিয়ে দিয়ে এলো। এই জায়গায় কোনো দলকে অ্যাডভান্টেজ দেওয়া খুব খুব কঠিন কাজ হয়ে যেতে পারে। আপনার ওপরে প্রেডিকশনের ভারটা ছেড়ে দিলাম। স্পোর্টিং সিপি ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড, এই ম্যাচ নিয়ে কথা বলা দরকার। স্পোর্টিং সিপির কোচ রুবেন আমোরিম যখন ছিলেন তখন স্পোর্টিং সিপি ছিল আরেক রকম এবং এখন স্পোর্টিং সিপি আরেক রকম। ওই প্রথম 4টা ম্যাচে তারা 3টায় জিতেছিল, 1টায় ড্র করেছিল। পরে 4টা ম্যাচে অর্থাৎ রুবেন আমোরিম চলে যাওয়ার পরে চ্যাম্পিয়ন্স লিগের ওই 4টা ম্যাচে তারা 1টায় মোটে ড্র করেছে আর বাকি 3টায় তারা হেরেছে। তারা কোনো মতে বোলোনিয়ার সঙ্গে ড্র করে এই জায়গায় আসতে পেরেছে। একটা সময় তারা চ্যাম্পিয়ন্স লিগের 2 নম্বর স্পটেও ছিল। তো সেই স্পোর্টিং সিপি এখন যে অবস্থায় আছে তাদেরকে আসলে কোনোভাবেই ফেভারিট ধরা খুব কঠিন কাজ। কিন্তু তাদের প্রতিপক্ষ আবার বরুসিয়া ডর্টমুন্ড, যাদের কোচ এখন নিকো কোভাচ, এবং নিকো কোভাচই দলের দায়িত্ব নেবেন যখন এই ম্যাচটা হবে। সেই ম্যাচে আরেকটা ব্যাপার একটু লক্ষ্য রাখার মতো ব্যাপার আছে, সেটা হচ্ছে একপাশে সেরহাও গিরাসি যিনি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার, আর অন্য পাশে ভিক্টর ইয়োকেরেশ, তিনিও চমৎকার স্ট্রাইকার। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরারদের ওই লিস্টের ভেতরে আপনি তাকে খুঁজে পাবেন। হয়তো গিরাসির মতো একদম উপরে পাবেন না, গিরাসি লেভানডফস্কির সঙ্গে সমতায় আছেন, সেই জায়গায় হয়তো পাবেন না, তবে এই ম্যাচে 2 স্ট্রাইকারের ওপরে অনেকটুকু আলো হয়তো থাকবে। ডর্টমুন্ডের জন্য এই ম্যাচটা জেতা খুব জরুরি। বুন্দেসলিগায় তাদের অবস্থা ভালো নয়, গেলবার চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ তারা হয়েছিল, নকআউট পর্বে প্লে অফে রাউন্ড অফ 16-এ ওঠার মতো একটা টাই তারা পেয়েছে। পরের ম্যাচ সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখ ম্যানচেস্টার সিটিকে পেতে পারতো, তারা পেয়েছে সেল্টিককে। সেল্টিক পার্কে গিয়ে খেলা খুব সহজ নয়, এটাই ফুটবলাররা সাধারণত বলে থাকেন, তবে ভিনসেন্ট কম্পানির দলের খুব বেশি কঠিনও হওয়ার কথা নয়। সেকেন্ড লেগটা আবার বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে, এই ম্যাচে বা এই টাইয়ে পরিষ্কার ফেভারিট দলটার নাম আপনি জানেন। আর কি কোনো ম্যাচ আছে তো ফেইনুর্ড ভার্সেস এসি মিলান। মনে হয় না যে এই ম্যাচের ফেভারিট হচ্ছে এসি মিলান, কিন্তু আমি যদি আপনাকে বলি যে সব শেষ 4টা ম্যাচে যখন ডাচ প্রতিপক্ষের মুখোমুখি এসি মিলান হয়েছে ইউরোপিয়ান কম্পিটিশনে, তারা জিততে পারে নাই। একটায় তারা হেরেছে এবং বাকি 3টায় তারা করেছে ড্র, এবং ডাচ প্রতিপক্ষের এগেইনস্টে তাদের সবশেষ জয়টা 2008 সালে। যদিও এই পরিসংখ্যান এই সব টাইয়ে সাধারণত কোনো কাজে আসে না, এটা শুধুমাত্র একটা মুখরোচক গল্প করার জন্যই অনেক সময় গল্প হয়ে দাঁড়ায়। তো এইখানে আসলে ফেভারিট কাকে বলবো? এসি মিলান যারা শেষ ম্যাচে হেরে টপ 8-এ ওঠার সম্ভাবনা হাতছাড়া করেছে, তাদের উপরে কি খুব বেশি ভরসা রাখা যায়? ভরসা রাখার আসলে তেমন কোনো সুযোগ ওই অর্থে নাই। আর কোনো ম্যাচ নাই, তবে যেটুকু দেখিয়ে শেষ করা দরকার সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে তাহলে সমীকরণটা কি দাঁড়ালো। আপনি নিশ্চয়ই এতক্ষণে জানেন, ওই যে টপ 8টা দলের কথা, একই কথা বারবার করে বলতে হচ্ছে। বার্সেলোনা, আপনার ওই ইন্টার মিলান, আপনার লিভারপুল, আপনার লেভারকুজেন, তারা কই? তারা হচ্ছে এই পাশে এখনো আছে। তাদের প্রতিপক্ষ কারা হতে পারে এইটুকু আমরা এখন নিশ্চিত হয়ে গেছি। যেমন
ধরেন পিএসজি আর ব্রেস, বেনফিকা ভার্সেস মোনাকো, আমরা এখন ফিক্সচারগুলো জানি। আগে যেই জোড়ায় ছিল সেই জোড়ায় আমরা জানতাম না কার সঙ্গে কার ম্যাচ। এখান থেকে ধরেন পিএসজি জিতলো, এখান থেকে ধরেন বেনফিকা জিতলো, এই দুইটা দল কেউ একজন লিভারপুলকে পাবে, কেউ একজন পাবে হচ্ছে বার্সেলোনাকে। তো এইভাবে আপনি এই ছকটা দেখে মিলিয়ে দেখতে পারেন, অনেক হিসাব নিকাশ মেলাতে পারেন, রূপকথার গল্প মনে মনে আঁটতে পারেন যে কে আসলে চ্যাম্পিয়ন্স লিগের কে কোথায় যাচ্ছে এবং কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের বাকি রাস্তাটা দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আজ পর্যন্ত যা সমীকরণ, তার অবস্থা। আপনার প্রেডিকশন জানতে চাই কমেন্ট সেকশনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।